আলমের যে চব্বিশের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তার বলবো হামিদ আলমের যে চব্বিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তার ফেসবুকে কিংবা কোথাও কিছু নেই। আমরা কি এস এম ফরহাদের চব্বিশের ভূমিকা নিয়ে ফেসবুকে কিছু পেয়েছি? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। হ্যাঁ ভাই, যারা সমন্বয়ক তারা নিজেরাও স্বীকার করেছে সালিক টাইমদের দেখেন, আরো অনেক ছাত্রলীগও ছিল, আমি উদাহরণস্বরূপ টিমের নাম বলতে পারি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনি প্রথমে যেটা বললেন যে অনেকেই হলে থেকে বাধ্য হয়ে ছাত্রলীগ করতে হয়েছে বিগত সময়ে। আমরা এই ভূখণ্ডের বামপন্থী সংগঠনগুলা, আমাদের কোনো সংগঠনের কারণেই কিন্তু হচ্ছে বাধ্য হয়ে ছাত্রলীগ করতে হয় নাই। এর জন্য আমরা হলে থাকতে পারি নাই, এর জন্য আমাদের অনেক দুর্ভোগ ভোগান্তির মধ্য দিয়ে যাইতে হয়েছে। কিন্তু যেই বর্ণচোরা রাজনীতি, সেই বর্ণচোরা রাজনীতি আমাদের করতে হয় নাই। সূর্যসেন হলের গেস্ট রুমে কখনো জয় বাংলা স্লোগান আমাদের কারোর মুখ দিয়ে বের হয় নাই। এই স্লোগান কাদের মুখ দিয়ে বের হয়েছে আমরা জানি। এখন কথা হচ্ছে মানে হ্যাঁ, আমরা জানি যে যেই ভয়ের সংস্কৃতি, যে আধিপত্যের সংস্কৃতি, যেই ফেসিবাদ স্বৈরাচারের ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে তুলেছিল, সেই জায়গায় অনেক শিক্ষার্থী তারা অনেকটা জবরদস্তির মধ্য দিয়েই এখানে সংগঠন করতে, ছাত্রলীগ করতে বাধ্য হইতো। তারা হলে থাকতে গেলে ছাত্রলীগ করতে হইতো, এটা আমরা জানি। এই জায়গায় মানে ছাত্রলীগের পোস্ট নিতে গেলে বা ছাত্রলীগের পদবি সম্বলিত নেতা হইতে গেলে মানে এটা কিন্তু হওয়া লাগতো না। আমরা দেখেছি এস এম ফরহাদ, সে যখন তৃতীয় বর্ষে চতুর্থ বর্ষে পড়ে, অর্থাৎ যখন হচ্ছে যে আর জবরদস্তির সময়টা থাকে না, হলে রাজনীতি করতে হইতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মানে জবরদস্তির মধ্যে। এই ঘটনা তো আমরা জানি, গেস্ট রুম গণরুমের কালচারের যে এই ইতিবৃত্ত, এগুলো তো আমরা জানি। কিন্তু এস এম ফরহাদ সে পোস্টেড হয়েছিল 2022 সালে, তার সেশন কত? তার মানে সে তখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যেই পড়াশোনার জীবন, সেই পড়াশোনার জীবন তার মানে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শেষ হয়ে যাওয়ার কথা প্রায়। অর্থাৎ সে হচ্ছে তখন অনেক সিনিয়র বিশ্ববিদ্যালয়ের হিসেবে, চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তো এই হিসেবে তার তো তখন হচ্ছে মানে যেচে পরে সংগঠনের পদ নেওয়া ছাড়া বা ছাত্রলীগের পদ নেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল বলে আমাদের মনে হয় না। এখন আমাদের কথা হচ্ছে 2022 সালের যেই মানে কমিটি, যেই কমিটিতে এস এম ফরহাদের নাম আছে, এই কমিটি থেকে তিনি যে হচ্ছে পদত্যাগ করেছেন, এই মর্মে কোনো কথা তিনি কি জুলাই অভ্যুত্থানের আগে পরে কোথাও বলেছেন? জুলাই অভ্যুত্থানে তার যেই মানে অংশগ্রহণ কিংবা 71-এর পরাজিত শক্তির যেই নানাবিধ মেকানিজম, এগুলোকে আমরা অস্বীকার করতে পারবো না। আমরা জানি জুলাইয়ে তাদের একটা ভূমিকা আছে, কিন্তু সেই ভূমিকাকে কুক্ষিগত করার চেষ্টাও আমরা দেখছি। সেই ভূমিকাকে কুক্ষিগত করার মধ্য দিয়ে তারা কিভাবে 24-কে 71-এর রিপ্লেসমেন্ট হিসেবে দাঁড় করানোর একটা অধ্যত্ত দেখাচ্ছে, সেটা আমরা দেখছি। এইগুলো ভিন্ন আলাপ, এই আলাপে যাচ্ছি না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে জুলাইয়ের আগে পরে তো হচ্ছে তার অবস্থান সে স্পষ্ট করে নাই। সে তো হচ্ছে পোস্টেড নেতা ছিল। সে যখন পোস্টেড ছিল তখন তো সে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার মানে তাকে তো আর তখন বাধ্য করা হয় নাই তার মানে ছাত্রলীগের পোস্ট নেওয়ার জন্য। তারপরেও সে ছাত্রলীগের পোস্ট নিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের যেই তুখর সন্ত্রাসী ছিল, সন্ত্রাসী সৈকত, সেই সৈকতের চেলাপেলারা আমাদের কমরেডদেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে নানাভাবে লাঞ্ছিত করেছে, মেরেছে। আমরা দেখেছি এস এম ফরহাদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। তো এইগুলা তো তাকে কেউ জোর করে করায় নাই। তো এইগুলার পরে তো মানে এইটা তো হচ্ছে আমরা মনে করতেছি লেজিট, এই আলাপগুলো তো লেজিট। এবং আমরা এটা বলি যে ছাত্র শিবির তার যেরকম 71-এর যেই গণহত্যার দায় সে এটা যেভাবে এড়াইতে পারবে না, ঠিক একইভাবে গত 16 বছর প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে সে যেইভাবে হচ্ছে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের যে ফৌজদারি অপরাধ, সেই ফৌজদারি অপরাধের সঙ্গে সে যেভাবে হচ্ছে সঙ্গী হয়েছে, সেই দায়ও সে এড়াইতে পারবে না। এখন এইটার কারণে কোনোভাবেই সন্ত্রাসের দোষর, স্বৈরাচারের দোষর ছাত্রলীগকে আমরা দায় মুক্তি দিচ্ছি না। কিন্তু আমরা বলতে চাচ্ছি ছাত্র শিবিরের যেই লোকেরা তখন বর্ণচোরা রাজনীতির সুবাদে ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করত এবং ছাত্রলীগের যাবতীয় সন্ত্রাস তারা তাদের কার্যক্রমে তারা প্রতিফলন ঘটাইতো, এইগুলার দায়িত্ব তারা এড়াইতে পারে না।